আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, তিনটা চিত্র দেওয়া আছে, এফ, এম আর এন। এফ চিত্রটাতে আবার এই একটা জায়গা চিহ্নিত করে দেওয়া আছে। দেখো তো, এই যে এই একটা জায়গা চিহ্নিত করছে, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এই যে ফুসফুসগুলাকে বুঝাচ্ছে, তাই না? এ দিয়ে হচ্ছে আমরা ফুসফুসটাকে বুঝতে পারতেছি। এখন তার মানে এফ চিত্রে আমাদের এ হচ্ছে ফুসফুস। এরপরে এম চিত্রটা দেখো তো, এইদিকে বাতাস তার নাসাগহ্বরে প্রবেশ করতেছে, তার মানে এই প্রসেসটা হচ্ছে প্রশ্বাস, তাই না? প্রশ্বাসে আমরা কি জানি? বায়ু প্রবেশ করে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে এই দেখো বের হয়ে যাচ্ছে, অ্যারো চিহ্নের মাথাটা কোন দিকে? এই যে বাইরের দিকে, তার মানে বাতাস বের হয়ে যাচ্ছে। এভাবে বাতাস বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিঃশ্বাস। অনেক সময় কিন্তু আমরা এই ভুল কথাটা বলি, মাঝে মাঝে বলি যে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি আসলে নেওয়া যায়? নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না। যেটা আমরা বের করে দিই ওইটা হচ্ছে নিঃশ্বাস, আর যেটা প্রবেশ করে, যেটা ইনহেল করে ভিতরে নেই, ওইটা হচ্ছে প্রশ্বাস। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস বুঝাইলো এম আর এন দ্বারা। এবার চলো, উদ্দীপকটা তো আমরা বুঝতে পারলাম, ফুসফুস, প্রশ্বাস, নিঃশ্বাস। এরপরে জিজ্ঞেস করছে মধ্যচ্ছদা কি। ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে মধ্যচ্ছদা কি। মধ্যচ্ছদাকে ইংরেজিতে আমরা ডায়াফ্রাম বলতে পারি। ডায়াফ্রাম, মধ্যচ্ছদার ইংরেজি হচ্ছে ডায়াফ্রাম। এখন এটা কি জিনিস আমি একটু বলি। ধরো তোমার বক্ষ গহ্বর, এই যে বুকের যে গহ্বরটা যেখানে ফুসফুস অবস্থান করতেছে, এর নিচে কি আছে? আমাদের উদর গহ্বর। এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বর, এটাকে পৃথক করে একটা পাতলা পর্দা, এই পর্দাটাকে বলবো হচ্ছে আমরা এই মধ্যচ্ছদা। ধরো আমি যদি একে দেখাই, এই যে দেখো আমাদের ফুসফুসটা, এই ফুসফুস কিসের ভিতর থাকে বলতো? এরকম বক্ষ পিঞ্জরের ভিতর থাকে না? এই যে এরকম একটা পাঁজরের হাড্ডি যদি আমি আঁকি, এই যে এরকম রিব কেসগুলার ভিতরে আমাদের ফুসফুসটা হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকে, তাই না? এরকম এইদিকে 12টা, এইদিকে 12টা, 12 12 24টা হাড়, আর মাঝখানে এই যে এই একটা থাকে, এখানে ভিতরে ফুসফুসটা আছে। তার মানে এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর। আর নিচে এখান থেকে কি শুরু হয়? তোমার পাকস্থলী, তারপর হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই জিনিসগুলা, মানে পেটের দিকের যে নিচের দিকের অংশটা। তাহলে এই যে দুইটা অংশ, এই অংশ দুইটাকে এখন আমরা পৃথক করব। দেখো এই জায়গাটায় পৃথককারী একটা পেশিবহুল পর্দা আছে, এই পর্দাটাই হচ্ছে আমাদের ডায়াফ্রাম, যেটা আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করলো। এই পেশিবহুল পর্দাটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। দেখো এই যে ছাতার এই অংশটার মতো না? মনে হয় না প্রসারিত ছাতার মতো? তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের ডায়াফ্রাম। লিখবো কিভাবে? কনসেপ্টটা তো বুঝলাম যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কি। লিখবো কিভাবে দেখো তো, মানবদেহের বক্ষ গহ্বর ও উদর গহ্বর, বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাটাই হলো আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এরপরে কি বলছে? পাতা স্ট্রোমাটা গুরুত্বপূর্ণ কেন? স্ট্রোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র। দেখো ইংরেজিতে বলছে, স্ট্রোমাটা হচ্ছে ইংরেজিতে বলে, বাংলায় বললে পাতার রন্ধ্র। তাহলে এই যে রন্ধ্রটা বা স্ট্রোমাটাটা কি জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই জন্য কারণ পাতার এই যে রন্ধ্রটা, এই রন্ধ্র দিয়ে হচ্ছে গ্যাসীয় আদান প্রদান হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন আবার বাতাসে বের করে দেয়। এই যে বাতাসের আদান প্রদানটা হবে, এই জন্য আমাদের পত্ররন্ধ্র প্রয়োজন। আবার ধরো উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করবে, শ্বসন প্রক্রিয়ায় তার অক্সিজেন গ্রহণ করা প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া প্রয়োজন। এই প্রক্রিয়ায়ও তোমার এই পাতার স্ট্রোমাটাটা ব্যবহার করবে, পাতার ছিদ্র দিয়ে সে হচ্ছে এরকম গ্যাসীয় পদার্থের আদান প্রদান করবে। এছাড়াও প্রস্বেদন একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি? প্রস্বেদন। এই যে প্রস্বেদনটা, এখান দিয়ে কি হয়? উদ্ভিদ যে মূলরোম দ্বারা মাটির নিচ থেকে পানি শুষে নেয়, ওই পানিগুলা ও কিছু পরিমাণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। আর যেই পানিগুলা অতিরিক্ত, যেগুলা লাগতেছে না, ওগুলা দেহ থেকে বাষ্প আকারে বের করে দেয়। ওই যে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দিবে, ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে প্রস্বেদন। এই যে প্রস্বেদনটা সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার এই যে পত্ররন্ধ্র দ্বারা। আরও হয় 3 ধরনের প্রস্বেদন আছে, একটা হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয়, আরেকটা কিউটিকুলার, আরেকটা হচ্ছে লেন্টিকুলার। কিন্তু এই স্ট্রোমাটা দিয়ে যেটা হয়, এখানে হচ্ছে তোমার 92%, মানে 90 থেকে 92% পানি হচ্ছে এইটা দিয়ে বের করে, মানে পত্ররন্ধ্র দিয়ে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে পত্ররন্ধ্র কি জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই
উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য এই পত্ররন্ধ্রটা গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী, এখন শারীরবৃত্তীয় কার্যাবলীর ভিতর কি কি আছে? শারীরবৃত্তীয় কার্যাবলী বলতে আমরা শ্বসন, সালোক সংশ্লেষণ এটাকে বুঝতেছি। আবার প্রস্বেদন, যেটা প্রস্বেদন হচ্ছে তোমার শারীরবৃত্তীয় বলা যায় না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাহলে দেখো এই কথাগুলো এখানে বলছি যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন বর্জন দুইটাই হয় হচ্ছে আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে বলছে যে পাতার শ্বসন এই ক্ষুদ্র ছিদ্রগুলোর মাধ্যমে, শ্বসন ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে হয় বলতে হচ্ছে ওই শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনটা লাগে ওই অক্সিজেন এই ছিদ্রপথে প্রবেশ করে, তারপরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এই ছিদ্রপথে হচ্ছে বের হয়ে যায়। তারপরে এই যে প্রস্বেদনের 90 থেকে 95% সম্পন্ন হয় হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। এছাড়াও বাকি দুই ধরনের প্রস্বেদন আছে, ওইখানে এত বেশি মানে পানি বের হইতে আমরা দেখি না, ওইখানেও প্রস্বেদন হয় কিন্তু অল্প পরিমাণে। এছাড়াও বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে প্রস্বেদন প্রক্রিয়া, আমি কি বললাম, প্রস্বেদন হচ্ছে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়া। তাহলে বাষ্প আকারে যখন বের করে দিবে, পানি যখন বের করে দিবে, পানি কিন্তু আমরা জানি যে তাপমাত্রার ব্যালেন্সটা বজায় রাখে। তাহলে উদ্ভিদের দেহেও এরকম তাপীয় ভারসাম্য বজায় রাখবে। এই যে কারণগুলা, এই যে গুরুত্বপূর্ণ কাজগুলা, এগুলো সম্পন্ন করার জন্যই হচ্ছে আমরা বলতে পারি উদ্ভিদের স্ট্রোমাটাটা গুরুত্বপূর্ণ। এরপরে চলো আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো। বলছে যে শ্বসনে এফ চিত্রের এই অংশটির গঠন ব্যাখ্যা করতে বলছে। এখন এফ চিত্র হচ্ছে এটা, এটার এই অংশ কি? ফুসফুস। এই যে এফ চিত্রের এই অংশটা, এটা দিয়ে হচ্ছে এই দেখো দুইটা ফুসফুস বুঝাইছে, তাই না? এই যে ফুসফুস, শ্বসনে এফ চিত্রের এই অংশটির গঠন ব্যাখ্যা করতে বলছে। এখন প্রশ্নটা যদিও কিরকম শুনতে, যে এফ চিত্রে এই অংশটির গঠন বর্ণনা করব নাকি শ্বসনে এটার গুরুত্ব বর্ণনা করব, আসলে হয় নাই কথাটা। এখন যেহেতু এখানে গঠন বলে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা ফুসফুসের গঠনটাই এখানে বর্ণনা করব। আর ফুসফুস যে শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তো আমরা সবাই জানি, কারণ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই কাজটাই হচ্ছে আমাদের শ্বসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে অক্সিজেন যে তুমি ইনহেল করতেছো, ওই অক্সিজেনটা তোমার প্রতিটা কোষে চলে যাবে, প্রতিটা কোষে গিয়ে তুমি যে খাবারটা খাইছো ওই খাবারগুলোকে ভাঙবে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিতে পরিণত করবে বা সরল উপাদানে পরিণত করবে। এটাই হচ্ছে শ্বসনের কাজ। তাহলে আমাদেরকে গঠন বলছে। এখন যারা হচ্ছে এরকম কথাবার্তা বলো যে আমি তো চিত্র আঁকতে পারি না, এখন আমি কি করব, আঁকবো না, এরকম যারা করবা তারা কিন্তু এই জায়গায় এসে ধরা খাবা। দেখো সহজ একটা প্রশ্ন, কিন্তু যখন তোমাকে গঠন বলে দিছে তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এখানে তোমার চিত্র আঁকা ফরজ। এখন যদি তুমি চিত্র আঁকতে না পারো অথবা কখনো প্র্যাকটিস করো নাই, তোমাকে ক্লাসের টিচার অবশ্যই বলবে যে এই যে সপ্তম অধ্যায়টাতে ফুসফুসের চিত্র বা শ্বসনতন্ত্র এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শোনার পরেও যে বাচ্চারা শিখো নাই তারা এখানে এসে ধরা খাবা। চলো এখন আমরা হচ্ছে এই ফুসফুসের গঠনটা আঁকি। আমি যদি একটু নোটে এঁকে দেখাই, সহজ কিন্তু চিত্রটা কিন্তু খুবই সহজ। প্রথমে কি করবা, নাসা গহ্বর দিবা, এরপরে গলবিলের শেষে এইখানটায় দিব হচ্ছে আমরা এটার কি বলে, ষড়যন্ত্র বলে। এখন এই নিচ বরাবর আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, ইংরেজিতে বলে ট্রাকিয়া, বাংলায় বলে শ্বাসনালী। এই শ্বাসনালীটা যাচ্ছে, এই শ্বাসনালী যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে তখন এটাকে বলে হচ্ছে তোমার ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে যাবে, দেখো ডালপালার মতো, তুমি শুধু এরকম বিস্তৃত করে দিবা, যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হইলো তখন এটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিওল। এরপরে দুই দিকে দুইটা ফুসফুস আমি দিব। নিচের জায়গাটা এরকম সোজা হবে না, এই জায়গাটা হবে তোমার একটু কার্ভ এরকম। দেখো হয়ে গেছে কিন্তু আমার। আর এই মাঝখানটায় থাকে হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, আর এর উপরে একটা পাতলা পর্দা থাকে। এই পর্দাটা হচ্ছে ফুসফুসের বাইরের আবরণ, এটাকে আমরা বলি প্লুরা। ফুসফুসের বাইরের আবরণকে আমরা বলবো প্লুরা। এটা কিন্তু এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ যে ফুসফুসের বাইরের আবরণকে কি বলে। এখন চলো হয়ে গেছে, এখন আমরা এটাকে চিহ্নিত করি। কি কি চিহ্নিত করব? সবার প্রথমে এই জায়গাটা হচ্ছে তোমার নাসা গহ্বর। চিত্র সবসময় হাতের ডান পাশে চিহ্নিতকরণ করবা। যদি কখনো দেখো যে বইয়ে এরকম ভাবে দেওয়া আছে, এই পাশ থেকে এটা চিহ্নিত করছে, এখান থেকে এটা, এই দিক থেকে এটাকে চিহ্নিত করছে, বইয়ে করা থাকুক, এটা কখনোই একটা সঠিক প্রসেস না। চিত্র চিহ্নিত করতে হবে সব হাতের ডান পাশে। এখন আমি হাতের ডান পাশে সবগুলা চিহ্নিতকরণ করতেছি। এটা কি? নাসা গহ্বর। এরপরে এটা হচ্ছে ষড়যন্ত্র, দন্তাশয় বয় র, সর, এটা না কিন্তু, এটা না, ষড়যন্ত্র। তারপরে এখানে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া অথবা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। এরপরে ফুসফুস,
ট্রাকিয়া যে দুইটা ভাগে ভাগ হইলো, এই দুইটা ভাগকে আমরা কি বলবো? এই ভাগটাকে বলবো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হইলো, এগুলাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলোর মাথায় একটা করে বায়ুথলি অবস্থান করে। দেখো এরকম গোল গোল বায়ুথলি, বাতাসের থলি আর কি। এগুলার ভিতরে বাতাস থাকবে, যদি তুমি চাপ দাও বাতাসগুলো বের হয়ে যাবে, ফুসফুসটা চুপসায় যাবে। আবার যদি বাতাস প্রবেশ করে এগুলো হচ্ছে ফুলে উঠবে। তাহলে এই যে ফুসফুসটা দেখো স্পঞ্জের মতো, তুমি চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে খুলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বায়ুথলি, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যালভিওলাস। ইংরেজিতে কি বলে? অ্যালভিওলাস বলে। এটা কি? হার্ট। বাইরের হার্ট হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ না, এই জন্য আমরা এটাকে চিহ্নিত করব না। আর বাইরের দিকে এটা কি? এটা হচ্ছে আমাদের প্লুরা। প্লুরা। এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, এটা তো ক নাম্বারে আমরা বললাম, তাই না? এখন এই যে দেখো পুরা জায়গাটা তুমি চিহ্নিতকরণ করলা, এখানে আরেকটা জিনিস চিহ্নিত করা যায়। এই জায়গাটা হচ্ছে গলবিল বলতে পারো তুমি। এই জায়গাটা হচ্ছে আমাদের গলবিল। গলবিল। তাহলে দেখো সবকিছু চিহ্নিতকরণ করলাম, কিন্তু তবুও আমাকে এই চিত্রটাতে ডাবল জিরো দিবে কেন বলতে পারো? কেন বলতে পারো? কারণ এই জায়গাটায় চিত্রের নাম দিতে হবে। চিত্র আঁকার পরে সব চিহ্নিতকরণ তুমি বাম দিকে ডান দিকে করলা, সবকিছু সুন্দর করে আঁকলা, তবুও যদি চিত্রের নামটা ঠিক করে না দাও অথবা চিত্রের নাম যদি না লিখো, তাহলে হচ্ছে বললা শ্বসনতন্ত্র অথবা শ্বসনতন্ত্রের মানে মেইন যে জিনিসটা আমাদেরকে এ চিহ্নিতকরণ করতে বলছে, এ কি ছিল? ফুসফুস ছিল। অথবা তুমি এই জায়গায় কি লিখতে পারো? ফুসফুস লিখতে পারো। ফুসফুসের সাথে আমরা আরো অনেক কিছু চিহ্নিত করলাম। তাহলে গেল এই পুরা প্রসেসটা। চিত্র কিন্তু অনেক সহজ। এই যে এরকম দুইটা শুধু ত্রিভুজ আঁকবা, দুইটা নালী দুই দিক থেকে বের হবে, এদিকে হচ্ছে শাখা প্রশাখা দিয়ে দিবা, বায়ুথলি দিয়ে দিবা, আর এখানটায় হচ্ছে তোমার গহ্বর, আর হয়ে গেল। সহজ চিত্র, তাই না? তাহলে এই চিত্রটাই আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলছে, গঠনটা। চলো আমরা একটু এই চিত্রটা দেখি। সবার প্রথমে কি? ষড়যন্ত্র। ষড়যন্ত্র দিয়ে হচ্ছে যেটা দিয়ে তোমার সাউন্ড মেক করি, আমরা সাউন্ড তৈরি করি না। তারপরে ট্রাকিয়া। ট্রাকিয়া মানেই হচ্ছে শ্বাসনালী। ট্রাকিয়া যে কথা, শ্বাসনালীও একই কথা। এরপরে দেখো পরশুকা চিহ্নিত করছে। পরশুকা কি জিনিস? পরশুকা হচ্ছে রিপকেস। দেখো মাঝখান বরাবর যে একটা হাড়, বুকের মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর হাড়টাকে আমরা বলবো হচ্ছে স্টারনাম। স্টারনামের পাশে তোমার এইদিকে 12টা, ওই পাশে 12টা, 12 12 24টা হাড় হচ্ছে এরকম থাকবে, যেটা নিয়ে আমাদের বক্ষ গহ্বরটা তৈরি হয়। এই যে বক্ষ গহ্বরের ভিতরে তোমার এই যে ফুসফুসটা, এটা সুরক্ষিত থাকবে। কি জন্য? কারণ হচ্ছে বক্ষ গহ্বর যদি না থাকতো, তাহলে তো এই যে নরম অঙ্গগুলা, ভিতরের নরম অঙ্গগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারতো। তুমি ধরো জোরে একটা ধাক্কা খাইলা অথবা যে কোনো দুর্ঘটনায় তোমার হচ্ছে মানে ভিতরের যে নাজুক অর্গানগুলো, ওগুলা তো হ্যাম্পার হইতে পারতো। এই জন্য কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে ভিতরের নরম নাজুক অঙ্গগুলাকে সুরক্ষা প্রদান করা। ওইগুলাই আঁকছে এই যে পরশুকাগুলো আঁকছে এই জায়গায়। তারপর হচ্ছে ব্রঙ্কাস। দেখো এই যে ট্রাকিয়াটা চলতেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেল না? এই দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়াটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। এই দুইটা শাখাকে বলবো ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হইলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়লের শেষে এই যে এরকম বায়ুথলি দিচ্ছে, দেখো গোল গোল বায়ুথলি, ওই থলিগুলোকে আমরা বলবো অ্যালভিওলাস অথবা বায়ুথলি। তাহলে এই যে চিত্রটা হয়ে গেল। এখানে হৃদযন্ত্র প্লুরাল পর্দায় যে বাইরের দিকে যে পর্দাটা আছে, এটাকে বলবো প্লুরাল পর্দা। এই পর্দাটার ভেতরে এক ধরনের ফ্লুইড থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে প্লুরাল ফ্লুইড। দেখো এই জায়গাটার ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে প্লুরাল ফ্লুইড। এই ফ্লুইডটার কারণে ফুসফুস যখন তোমার প্রসারিত সংকুচিত হয়, তখন হচ্ছে এই পরশুকাগুলোর সাথে যায় হচ্ছে ঘষা লাগে না। কারণ দেখো এখানে এইটা হচ্ছে হাড়, শক্ত, এটার সাথে যদি বারবার ঘষা লাগতে থাকে, সেক্ষেত্রে তো মানে ফুসফুস ক্ষতিগ্রস্ত হবে। যাতে কোনো হ্যাম্পার না হয়, যাতে ফ্লেক্সিবল ভাবে এটা সংকুচিত প্রসারিত হইতে পারে, এই জন্য হচ্ছে এখানে একটা ফ্লুইড থাকতেছে। তাহলে সবকিছু চিহ্নিতকরণ করলাম, আমাদেরকে বলছে এই অংশটা চিহ্নিত করতে, এই অংশটা হচ্ছে আমাদের ফুসফুস, আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার চলো আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলছে? এই যে আমি যে কথাগুলো বলতে বলতে আঁকলাম না, ওই কথাগুলোই হচ্ছে তুমি এখানে বর্ণনায় লিখে দিবা। চিত্র যেহেতু গঠন বলছে, মানে এই অংশটা যেহেতু গঠন বলছে, গঠনটা তোমাকে মাস্ট দেওয়া লাগবে। আর শুধু গঠন দিলেও তো কিছু টিচার খুশি হয় না, মাঝে মাঝে হচ্ছে এক্সট্রা কথাবার্তা দেওয়া লাগে। তখন এই যে আমি যেই কথাগুলো বলে বলে আঁকলাম, ওই কথাগুলো আবার বর্ণনায় লিখে দিবা। এরপরে কি বলছে দেখো তো, চিত্র এম
আর এন, চিত্র এম আর এন এর কার্যক্রম সঠিকভাবে যদি না ঘটে তাহলে মানবদেহে কি কি ধরনের সমস্যা হতে পারে। এখন এম আর এন আমাদের কি ছিল, একটা ছিল প্রশ্বাস আর একটা ছিল নিঃশ্বাস। এখন এই কার্যক্রমটা আমি তোমাদেরকে একটু বুঝাবো, নিঃশ্বাস আর প্রশ্বাসে মেইনলি হয় কি, জিনিসটা কি। এই যে চিত্র দুইটা, এই চিত্র দুইটা থেকেই আমি বুঝাই। দেখো সবার প্রথমে তোমার এই যে ফুসফুসটা, ফুসফুস এইখানটায় কি আছে, ডায়াফ্রাম আছে। এখন ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে তখন এটা সোজা হয়ে যায়। ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে তখন সোজা হয়ে গেল। সোজা হয়ে যাওয়ার কারণে দেখো তো তুমি এই জায়গার অংশটা এক্সট্রা পাইলা না, এইখানের এই যে এক্সট্রা একটু জায়গা তুমি পাইছো। এরপরে ফুসফুসকে আবৃত করে আছে কে, এই যে বক্ষ পিঞ্জর না, এই যে তোমার বুকের যে হাড়গুলা, খাঁচার মতো যে অংশটা পুরা ফুসফুসটাকে হচ্ছে কভার করে রাখছে। তোমার এখান থেকে মাঝখান থেকে শুরু হয় এই যে হাড়গুলা, ঘুরে গিয়ে তোমার মেরুদণ্ডে মানে পিছন পর্যন্ত চলে যায়। তাহলে পুরাটা একটা খাঁচার মতো, এই যে খাঁচার মতো অংশটার ভিতরে ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় আছে। এখন এই খাঁচার মতো অংশটাও হচ্ছে তোমার প্রসারিত হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, হাড় কিভাবে প্রসারিত হয়? হাড় তো শক্ত, মানে এটা তো আর সংকুচিত প্রসারিত হইতে পারবে না। আসলে হাড়টা সংকুচিত প্রসারিত হয় না, এই হাড়ের মাঝখানে মাঝখানে কিছু পেশি থাকে, ইন্টারকোস্টাল রিব বলি আমরা এগুলাকে। এইখানের যে পেশিগুলা, এই পেশিগুলা হচ্ছে তোমার সংকুচিত বা প্রসারিত হইতে পারবে। পেশি তো সংকুচিত প্রসারিত হইতে পারে। তাহলে এই জায়গাগুলো হচ্ছে তোমার ফ্লেক্সিবল, এটা হচ্ছে এখন বেড়ে যাবে। এই মাঝখানের আয়তনটা যদি বেড়ে যায় আর এইখানে যদি আমি এক্সট্রা একটু জায়গা পেয়ে যাই, এই যে এতটুকু জায়গা আমি এক্সট্রা পাইলাম, এখানের এতটুকু জায়গা এক্সট্রা, আর সবগুলা পেশি যদি একটু করে প্রসারিত হয় সেক্ষেত্রে আমি অনেকটুকু ফাঁকা জায়গা পেয়ে যাব, তাই না? আমার বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে গেল। বক্ষ গহ্বরের আয়তন যখন বাড়বে, বক্ষ গহ্বরের আয়তন যখন বাড়বে, আয়তন যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, বাতাস ফুসফুসের ভেতরে প্রবেশ করবে। বাতাস ফুসফুসের ভেতরে প্রবেশ, তাহলে কি লিখতে পারি, বায়ু প্রবেশ করবে। বায়ু ফুসফুসের ভিতরে প্রবেশ করবে। কি জন্য প্রবেশ করবে? এখন তোমার প্রশ্ন আসতেই পারে, আয়তন বাড়ছে তো কি হয়েছে, বাতাস কেন প্রবেশ করবে? প্রবেশ করবে এই জন্য, তোমার চারপাশে এই যে এনভায়রনমেন্টে যেই বাতাসটা আছে, এখানে বাতাসের যে ঘনত্ব আর তোমার ফুসফুসের ভিতরে যে বাতাসের ঘনত্ব, এখন কিন্তু এটা তারতম্য তৈরি হয়েছে। কি জন্য? কারণ তোমার ফুসফুসের আয়তন বেড়ে গেছে। ওইখানে যতটুকু বায়ু ছিল ওই বাতাসগুলো এখন অনেক বেশি জায়গা পাচ্ছে, ওরা অনেক খোলামেলা ভাবে ছোটাছুটি করতে পারতেছে। আমরা কি জানি বাতাসের কণাগুলো হচ্ছে ছোটাছুটি করে। এখন তুমি কি কখনো চাইবা যে একটা গ্যাদারিং এর জায়গায় অনেকজন মিলে ধাক্কা ধাক্কি করে থাকতে? কখনো তো চাইবা না। তুমি চাইবা যে যেখানে হচ্ছে একটু খোলামেলা আছে, একটু সেপারেট একটা জায়গা চাইবা। তাহলে সেক্ষেত্রে এই যে বাতাসের কণাগুলা বা পৃথিবীতে বায়ুমণ্ডলের ভিতরে এরকম কোনো জায়গা তুমি খুঁজে পাবা না যেখানে হচ্ছে বাতাসের কণা নাই। বাতাস হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় ছড়ায় যায়, পুরা জায়গাটা হচ্ছে তোমার দখল করে রাখে। বাতাস পুরা আয়তনটা দখল করে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আমরা জানি। তাহলে তোমার ভিতরে ফুসফুসের ভিতরে এখন ফাঁকা জায়গা তৈরি হয়েছে, বাইরের বাতাসগুলা কি করবে, ভিতরে প্রবেশ করবে। তাহলে এই জন্য বক্ষগহ্বরের আয়তন যখন বেড়ে যাচ্ছে বাতাস তখন ভিতরে প্রবেশ করতেছে। তাহলে করলো ভিতরে প্রবেশ, তার মানে অক্সিজেন প্রবেশ করলো। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি করবে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। অক্সি হিমোগ্লোবিন, এই অক্সি হিমোগ্লোবিনটা তোমার পুরা দেহে রক্তের মাধ্যমে চলে যাবে। চলে গিয়ে তুমি যে খাবারটা খাইছো ওই খাবারগুলোকে ভাঙবে, ভেঙে শক্তি উপাদানে পরিণত করবে। এখানে কি সম্পন্ন হবে, সবাত শ্বসন সম্পন্ন হবে। সবাত শ্বসন, সবাত শ্বসন প্রক্রিয়ায় ওই অক্সিজেন গিয়ে খাদ্যবস্তুগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই যে উৎপন্ন হইলো কি, সবাত শ্বসনে উৎপন্ন হইলো কি, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গুলা আবার তোমার দেহ থেকে বের করে দেওয়া লাগবে, কারণ আমরা কি জানি আমাদের জন্য কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর। এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হইলো এটা আমাকে বের করে দেওয়া লাগবে। কি করব এখন, বের করে দেওয়ার জন্য এই সেম প্রসেসটা উল্টাভাবে ঘটাবো। এই যে প্রসেসটা আমি একটু আগে বললাম এটা উল্টাভাবে ঘটাবো। কি হবে দেখো, এই যে মধ্যচ্ছদা এটা ছিল, মধ্যচ্ছদাটা এটা হচ্ছে ওর নর্মাল স্টেজ, যখন সংকুচিত হয়েছিল তখন এরকম সোজা হয়েছিল। এখন কি হবে, এই মধ্যচ্ছদাটা প্রসারিত হবে, তার মানে উপরের দিকে চলে যাবে। এখন দেখো তো আমার এতটুকু জায়গা কমে গেল না, এতটুকু জায়গা আমার কমে গেল। এখন এই যে পেশিগুলা প্রসারিত হয়েছিল, ইন্টারকোস্টাল রিবগুলা যে প্রসারিত হয়েছিল ওইটা সংকুচিত হয়ে যাবে। তাহলে এইখানের জায়গাটাও আমার কমে যাবে, এই বক্ষ গহ্বরের আয়তন তখন কমে যাবে। কারণ এইখানেও তুমি কিছু জায়গা মানে কমে গেছে, ডায়াফ্রামটা কমায় দিছে, আবার এইখানেও পেশিগুলা কিছু জায়গা কমায় দিছে।
এই প্রসেসটার উল্টা কথাটা বলতেছি, বুঝতে পারতেছো? এখানে ডায়াফ্রামটা উপরে উঠে যাবে, যার জন্য আমার এতটুকু জায়গা কমে যাবে, আর মাঝখানে পেশিগুলোও সংকুচিত হয়ে যাবে, তখন এইখানের মাঝখানের জায়গাটাও কমে যাবে, আলটিমেটলি পুরা বক্ষ গহ্বরটা ছোট হয়ে আসবে। এখন যখন বক্ষ গহ্বর ছোট হয়ে যাচ্ছে, উল্টা কনসেপ্টটা ভাবো তো, ভিতরে তোমার যে বাতাসটা ছিল ফুসফুসের ভিতরে, ওই বাতাসগুলা অনেক বেশি গ্যাদারিং ফিল করবে, কারণ কি জায়গা ছোট হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেলে এখন ওরা ওই বাতাসের অণুগুলা হচ্ছে তোমার জায়গা পাচ্ছে না। এখন ওরা কি করবে, যে এখানে তো জায়গা নাই, আমরা তাহলে এনভায়রনমেন্ট বা বাইরে বের হয়ে যাই, তখন ওই বাতাস কি করবে, বাইরে চলে আসবে। বক্ষ গহ্বরের আয়তন যখন ছোট হবে, তখন বাতাস বাইরে বের হয়ে যাবে। উল্টা কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে এই দেখো, তোমার শ্বসনের ক্ষেত্রে এই অক্সিজেন গ্রহণ আর বের করা, এটা আমি কিভাবে ব্যাখ্যা করলাম, ওই যে উদ্দীপকের দুইটা চিত্র, এই যে এই দুইটা চিত্র দিয়ে, প্রশ্বাস আর নিঃশ্বাস, এই দুইটা দিয়ে ব্যাখ্যা করলাম। এই জায়গাটাই এখানে জানতে চাইছে যে চিত্রে এম ও এন এর কার্যক্রম সঠিকভাবে যদি না ঘটে, তার মানে এই যে নিঃশ্বাস প্রশ্বাস এটা যদি সঠিকভাবে না ঘটে, তাহলে মানবদেহে কি ধরনের সমস্যা হবে? এই যে তোমার অক্সিজেন যাবে না, শক্তি উৎপন্ন হবে না, এই সমস্যাগুলো হচ্ছে তৈরি হবে। কারণ আমি তোমাদেরকে মাত্রই কি বুঝাইলাম যে শ্বসনের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন শ্বসন যদি সঠিকভাবে সম্পন্ন হইতে না পারে, এই যে কি বলছে দেখো তো, যে অক্সিজেন সঠিকভাবে গ্রহণ না করলে কোষের ভেতর বিপাকীয় কার্যাবলীগুলো সঠিকভাবে হবে না। এই যে বিপাকীয় কার্যাবলীগুলা সঠিকভাবে সম্পন্ন হবে না, তারপরে অক্সিজেনের অভাবে কোষ মারা যাবে, ফলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কোষ যদি মারা যায় আর কার্বন ডাই অক্সাইড যদি তুমি বের করতে না পারো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, বিপাকীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটবে, বিপাকীয় কাজ বন্ধ থাকার ফলে শরীরে তাপ শক্তি উৎপন্ন হবে না। শ্বসনের কারণে কিন্তু আমাদের দেহে তাপ উৎপন্ন হয়, ওই তাপ শক্তিটা উৎপন্ন হইতে পারবে না, নানা রকমের রোগ বালাই দেখা দিবে, বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা দেখা যাবে, ফলে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হবে। মানে এটা তো সবাই বুঝো যে অক্সিজেন যদি তুমি গ্রহণ করতে না পারো, সেক্ষেত্রে তো আমাদের মৃত্যু হবে, কারণ হচ্ছে ব্রেন সেলগুলা মরে যাবে, সব জায়গার কোষগুলা মরে যাইতে থাকবে। তাহলে এই যে সমস্যাগুলা কখন হবে, যখন ওই প্রশ্বাস নিঃশ্বাস সঠিকভাবে হবে না। তাহলে পুরা কনসেপ্টটা আমি বুঝাইলাম, ওইখানে চিত্রকে যেটা বুঝাইলাম নিঃশ্বাস প্রশ্বাসের কনসেপ্টটা, ওই জায়গাটা হচ্ছে এক্সট্রা, মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বুঝাইলাম। কিন্তু আসল কথাবার্তা তো তোমাদের কাছে তো ইজি বায়োলজি বইটা আছে, ওখান থেকে তো তোমরা পড়ে নিবা। আমার কাজ হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া, কারণ পড়তে তো তুমি পারতেছো, এখন বসে বসে রিডিং পড়ানো তো আমার কাজ না। সেক্ষেত্রে আমি শুধু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করাই দিলাম, কিছু এক্সট্রা কথাবার্তা বলছি যাতে তোমার ডাউটগুলো সব মানে সলভ হয়। আশা করছি মানে বুঝানোর, মানে আশা করতেছি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।